আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশে অব্যাহত সমর্থনের কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ, বন্দি বিনিময় চুক্তিতে পাঠানোর সময় উল্লেখ নেই মন্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে তথ্য চেয়ে দুদকের চিঠি, পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনঃতদন্ত শুরু। কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৭ বছর কারাভোগ। এবং দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা চায় না বলে বিশিষ্টজনদের দাবি, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার পরামর্শ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়ার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যমের স্বাধীনতাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করবে না, বরং সুরক্ষা দেবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সুপারনিউমারি পদোন্নতি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। চকরমালিথা জানাচ্ছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সম্পর্কে জানাতে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন এবং যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। সাংবাদিকরা জানতে চান সাইবার সুরক্ষা অধ্যাদেশের খুঁটিনাটি। এই যে নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক এট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। গত সরকারের অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে আমরা খুবই টপ প্রায়োরিটিতে, এটা আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন অপরাধ সংক্রান্ত রিপোর্টে সঠিক পরিসংখ্যান দেওয়ার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। ফোন আলাপে ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, স্বাভাবিক সময় অপেক্ষার পর তাগিদপত্র দেবে ঢাকা। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে কোনো সময়কাল উল্লেখ নেই বলে জানান মুখপাত্র। পান্থর রহমান জানাচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাম্প্রতিক ইস্যুগুলো তুলে ধরার পর প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। প্রশ্নোত্তর পর্বে ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রসঙ্গ। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে, যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। আপনি যদি কোনো একটা চুক্তি নেগোশিয়েট করেন, সেই চুক্তির জন্য বিভিন্ন উত্তর প্রতি উত্তর বিভিন্ন পর্যায়ে হতে থাকে। এটা বছর পার হয়ে যায়, অনেক বছর পার হয়ে যায়। এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। বাংলাদেশের সাম্প্রতিক হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে মন্ত্রণালয় সহযোগিতা করছে বলেও জানান তিনি। কোনো এনটিটির কাছ থেকে আমাদের তথ্য পাওয়া এখনো বাকি আছে, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব। এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। আরও 4 লাখ রোহিঙ্গা রাখাইনে অপেক্ষা করছে উল্লেখ করে মুখপাত্র বলেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত নিরাপত্তায় সতর্ক আছে বিজিবি। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে 8 প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সহ কয়েকজন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিন জানাচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে 21,000 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রকল্পের সবশেষ অবস্থা সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। এ নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন ছিল দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালকের কাছে। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন, এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য, রাজশাহী 5 আসনের সাবেক এমপি ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 65টি ব্যাংক হিসাবে 43 কোটি টাকা লেনদেনে সাবেক সচিব ইসমাইল হোসেনের সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। উচ্চ আদালতের ন্যায় বিচার পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। আক্তার হোসেন জানাচ্ছেন, কারাগার থেকে সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান
আব্দুস সালাম পিন্টু। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন সেখানে। শ্রদ্ধা নিবেদন শেষে স্মরণ করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র জনতাকে। যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য, এই জাতির জন্য, আমাদের জন্য, জনগণের জন্য প্রাণ দিয়েছে, তাদের বিদেহী হত্যার মাগফিরাত করছি। গত 17 বছরে তার উপর চলা নির্যাতনের বর্ণনা দেন আব্দুস সালাম পিন্টু। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। বিগত 4 বছর 6 মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই। বিএনপি নেতারা বলেন, জনগণের উপর নির্যাতন করে কেউ টিকে থাকতে পারে না, এটাই ঐতিহাসিক সত্য। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছে। কি দুর্ভাগ্য যে একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, তার বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সালাম পিন্টুর মতো মানুষরা মুক্ত হয়। একই সময় কারাগার থেকে বেরিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম এবং 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তারের সাথে সাথে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তাকে আনা হলে গণহত্যার বিচার প্রক্রিয়া সহজ হবে। মজহুর হক মান্না জানাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় সাজ্জাদ ও সুজয় সহ 6 জনকে হত্যা করে ভ্যানে তুলে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশনায় ওই অপরাধ সংঘটিত হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তারা। স্থানীয় নেতাকর্মীদের নাম নেই কেন আদালতের এমন প্রশ্নের উত্তরে প্রসিকিউশন জানায়, তদন্তে নাম আসলে তাদের বিরুদ্ধে আবেদন করা হবে। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে 10ই নভেম্বর রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেওয়ার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মজহুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় হল গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যা ও সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে আসার সুযোগ নেই। সে সময় ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ করতে পারছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে তাদের কাউকে বিনতে মানা হবে।
খুন, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধা জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার শাখার আমির মোহাম্মদ আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সহ অন্যরা। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। 111-এর মতো অন্তর্বর্তী সরকারও ফেল করুক, দেশের মানুষ এটা চায় না, কিন্তু দিনে দিনে সেই শঙ্কা সত্যি হতে চলেছে। জনপ্রশাসন সংস্কার নিয়ে এক আলোচনায় এমন কথা বলেছেন বিশিষ্টজনেরা। সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ারও পরামর্শ দেন তারা। রিজভি নওয়াজ জানাচ্ছেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে সিডডাপ মিলনায়তনে আলোচনা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রাধিকার নিয়ে ধারাবাহিক আলোচনায় এবারের বিষয় ছিল জনপ্রশাসন। কিছু কোঠারির স্বার্থে কাজ করার পরিবর্তে তাদের জনগণের স্বার্থে সত্যিকারের জনপ্রশাসন হয়ে ওঠা দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে উঠেনি। আজকে এই যে গত কয়েকদিনে যে সকল আমরা আন্দোলন দেখছি, যে সকল প্রতিবাদ দেখছি, এগুলো কি জনস্বার্থে নাকি কোঠারির স্বার্থে? 111 মোটামুটি ফেল করেছিল। দিল্লুর ভাই আছেন, আপনারা শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে কয়েকদিন তো পালিয়ে গিয়েছিল, সুলতানা কামাল সহ। ফখরুদ্দিন মঈনুদ্দিন পালিয়ে গেছে, থাকতে পারল না। তা আমরা তো চাই না যে নোবেল লরিয়েট বিশ্বনন্দিত মানুষ তিনিও পালিয়ে যান। আমি চাই এই সরকার সফল হোক, কিন্তু যা সিস্টেম দেখতে পাচ্ছি চারিদিকে, আমি আশঙ্কায় আছি আর কি, যে 111 মতো এটাও ফেল করে যায় কিনা। আমরা এই পরিস্থিতি চাই না যে সকালে সুকান্ত বিকালে রবীন্দ্রনাথ। সকালে সুকান্ত এই জন্যই যে আমি যখন একটা বিপ্লব বা কোনো কিছু থেকে এসে বলি আমি এই করবো সেই করবো, কত কিছু সরাব, জঞ্জাল, শিশুকে নিরাপদ করে যাবো, সব কিছু বলি। তারপর বিকেলবেলা রবীন্দ্রনাথ তার মৃত্যুর আগে সর্বশেষ আগে যে কবিতাটা লিখেছেন তাতে লিখেছিলেন, আমার হাতে ছিল না বিধাতার ভার। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে শক্ত হাতে জনপ্রশাসন সংস্কারের সুযোগ মিস করেছে বলে মন্তব্য করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। কারণ আমি যা দেখছি, বাংলাদেশে কিছু সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু জুলাই আগস্টের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়ন হবে কিনা ওটা কিন্তু আপ ইন দি এয়ার, ওটা নিশ্চিত বলা যাচ্ছে না। সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচকরা বলেন, হাজারো মানুষের জীবনের বিনিময়ে দেশ গড়ার সুযোগ হেলায় হারালে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানি। আরো বেশি উদ্বেগের বিষয়। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। রাজধানীর কাকরাইল চার্চে আছেন মিথিলা নাজনীন, যাচ্ছি তার কাছে। মিথিলা, কাকরাইল চার্চ সহ রাজধানী জুড়ে বড়দিনের আনুষ্ঠানিকতার কি কি রয়েছে আমাদের জানান। সবগুলো চার্চে অর্থাৎ সবগুলো গির্জায় কিন্তু বড়দিনের সাজে সেজেছে এবং চার্চগুলোতে এরই মাঝে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখানে পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং কিছুক্ষণের মাঝে এখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কাকরাইল চার্চে আসবেন, পরিদর্শনে আসবেন, সেখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন এবং খ্রিস্টীয় ধর্মাবলম্বী যারা তাদেরকে বড়দিনের শুভেচ্ছা জানাবেন। উনি 8টার সময় আসবেন, 8টায় কথা বলবেন এবং এরই মাঝে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে বড়দিনকে কেন্দ্র করে শুধু চার্চগুলোতে নয়, সারা রাজধানী জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে এবং আমরা এরই মাঝে আমরা দেখেছি যে এখানে চার্চে পুলিশ মোতায়েন রয়েছে এবং রাজধানীতে বিভিন্ন পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী, পুলিশের বিশেষ টিম সেগুলো মোতায়েন রাখা হয়েছে এবং এরই পাশাপাশি কিন্তু সাইবার যে ইউনিটটি
তাকেও কিন্তু সক্রিয় রাখা হয়েছে বলে জানা হয়েছে। এবং কাকরাইল চার্চে আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু যীশু খ্রিস্টের জন্মের যে মুহূর্তটা, অর্থাৎ 25শে ডিসেম্বর তারা যে বড়দিন পালন করছে, জন্মের মুহূর্ত মাতা মেরির কোলে তিনি যে গোশালায় জন্ম দেন, সেটির কিন্তু একটি প্রতীকী ছবি কিন্তু প্রত্যেকটি চার্চে রয়েছে। এবং এখানে কাকরাইল চার্চেও কিন্তু সেরকমভাবে সাজানো হয়েছে। এর বাইরে রয়েছে ক্রিসমাস ট্রি এবং রাজধানীর অন্যান্য চার্চে, যেমন তেজগাঁ চার্চে আমি গিয়েছি, সেখানেও আমি দেখেছি একই রকমভাবে চার্চগুলো সাজানো হয়েছে। এবং খ্রিস্টীয় ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এরই মাঝে বড়দিনের যে আনুষ্ঠানিকতা, উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটার সাথে অংশ নিতে শুরু করেছেন। এবং সব মিলিয়ে কিন্তু শুধু গির্জাগুলোতেই নয়, সারা রাজধানী জুড়ে কিন্তু একটি সাজ রব রয়েছে এই বড়দিনকে কেন্দ্র করে। নবনীতা, মিথিলা, ধন্যবাদ আপনাকে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজা ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় 4 নিরাপত্তা কর্মী নিহত, যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে দাবি। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় 4 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এ নিয়ে 24 ঘন্টায় মৃতের সংখ্যা 26 জনে দাঁড়িয়েছে। অবরুদ্ধ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য নিয়ে আসা ত্রাণপণ্যের গাড়িতে হামলায় নিন্দার ঝড় উঠেছে। কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, এতে 20 জন রোগী এবং হাসপাতাল কর্মী আহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে ইসরায়েলের পার্লামেন্টে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কতদিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি সে বিষয়ে কিছু জানাননি তিনি। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে বোমা হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। নিটোল টাটা, বিশেষ সংবাদ। বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত সমন্বয় নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহড়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এসব মহড়া বিমানবন্দরের আন্তর্জাতিক মান উন্নয়নে সাহায্য করবে। চকর মালিথা জানাচ্ছেন। কক্সবাজার হতে ঢাকার বিমান ABC 123 এর ভিতরে একটা বোমা রাখা আছে, যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। আপনি কে বলছেন? হ্যালো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ইমার্জেন্সি এক্সারসাইজে দৃশ্যপট সাজানো হয় এভাবেই। মুহূর্তেই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে স্ট্যান্ড বাই হয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। কল্পিত ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার সাথে সাথে ঘিরে ফেলে বিভিন্ন সংস্থা। সবার আগে নিরাপদে নামানো হয় যাত্রীদের। যাত্রী নামানোর পর এয়ারক্রাফটের ভেতরে পাওয়া যায় বোমার মতো বস্তু। সেনা এবং বিমান বাহিনীর বোম ডিসপোজাল টিম দক্ষতার সাথে নিষ্ক্রিয় করে বস্তুটি। নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় ইমার্জেন্সি এক্সারসাইজ। যারা আমাদের পার্টিসিপেন্টস তারা আছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ঝুঁকি মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তোলা। যে কোনো সংকট তৈরি হলে পরিস্থিতি যেন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্যই আজকের এই মহড়া। আর এইসব মহড়ার মাধ্যমে এই বিমানবন্দর আন্তর্জাতিক মানে আরেকটু উন্নত হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। চকর মালিথা, চ্যানেল আই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এবারে কৃষি সংবাদ। চট্টগ্রাম অঞ্চলে প্রতিকূল আবহাওয়া এবং খরা ও লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল কৃষি পণ্যের জাত উদ্ভাবনে ব্যাপক গবেষণা চালাচ্ছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নোয়াখালী উপকেন্দ্র। ইতিমধ্যে এই অঞ্চলের উপযোগী 35টি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে বলে জানান গবেষক এবং বিজ্ঞানীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
নেত্রকোনায় হাওড়ে ফসল রক্ষা বাঁধ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কেন্দ্রীয় শহীদ মিনারে হাওড় বাঁচাও আন্দোলনের নেত্রকোনা জেলা কমিটির কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সময় পেরিয়ে গেলেও বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। বাঁধ সংস্কারে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের কারণে প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষক। এ কাজে আবারও অনিয়ম দুর্নীতি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ইনানীতে হোটেল সি পার্লে অনুষ্ঠিত কনফারেন্সে সারা দেশ থেকে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল্লাহ আলম। সে সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান সহ অন্যরা। কনফারেন্সটি সঞ্চালনা করেন চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ISO ও IEC সনদ অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নিয়ামুল হাসান এবং প্রাইস ওয়াটার হাউস কিপার্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার পার্টনার শামস জামান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর হাতে সনদ হস্তান্তর করেন। এই সনদ প্রাপ্তি দেশের আর্থিক খাতের জন্য উদাহরণ সৃষ্টির পাশাপাশি গ্রাহক সেবার মান উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে NCL T20 আসরের প্রথম চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। সিলেটের লো স্কোরিং ফাইনালে 5 উইকেটে হেরেছে ঢাকা মেট্রো। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, 26 থেকে 29 ডিসেম্বর অনুষ্ঠেয় এই ছায়া সংসদে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,500-এরও বেশি প্রতিনিধি যোগ দেবে। সম্মেলনে চূড়ান্ত পর্ব হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান মার্জিয়া জান্নাত, প্রতিষ্ঠাতা এবং সভাপতি রেজওয়ান রশিদ জিদান, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান নাবিলা, কর্পোরেট বিষয়ক উপপ্রধান ইলহান আরিফি ওশেন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী কালীছড়া খালটি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। শহরের আকবরশাহ থানার কালীছড়া খাল পরিদর্শন শেষে নির্দেশনা দেন তিনি। পাশাপাশি মহানগরের দখল হয়ে যাওয়া আরও 21টি খাল উদ্ধার কার্যক্রম শুরুর ঘোষণা দেন সিটি মেয়র। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যতই বাধা আসুক, যতই সন্ত্রাসীরা এখানে আমাদেরকে বাধা দিয়ে থাকুক, তাদের বাধাকে আমরা অবশ্যই উপেক্ষা করে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন ও নিরাপদ অভিবাসন বিষয়ক গোলটেবিল বৈঠক হয়েছে। এডব্লিউ ইন্টারন্যাশনালের সহায়তায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গণ উন্নয়ন কেন্দ্র কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আজমত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল্লাহ ইসলাম সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্তদের নিরাপদ অভিবাসনে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এবারে খেলার খবর। বিসিবি আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ T20 NCL এ চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ডিভিশন। লো স্কোরিং ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোকে 5 উইকেটে হারিয়েছে তারা। মুকিদুল মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু 3টি করে উইকেটে বাংলাদেশের T20 রেকর্ড সর্বনিম্ন স্কোর 62 রানে আটকে যায় ঢাকা মেট্রো। জবাবে 52 বল হাতে রেখে শিরোপা জয় করে রংপুর। আদিল আহমেদ খান জানাচ্ছেন। ঘরোয়া লীগ NCL T20-তে ঢাকা মেট্রোকে 5 উইকেট হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আকবর আলীর রংপুর ডিভিশন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে 8 রানে 4 টপ অর্ডারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে ঢাকা মেট্রো। রংপুরের মুকিদুল মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর নিয়ন্ত্রিত বোলিংয়ে 38 রানে 7 উইকেট হারিয়ে লো স্কোরিংয়ের দিকে যায় ঢাকা। শেষ পর্যন্ত 62 রানে অল আউট হয় তারা। রংপুরের হয়ে 12 রানে 3টি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু ও মুকিদুল মুগ্ধ। জবাবে সিলেটের উইকেটে রংপুর ব্যাটারদেরও হিমশিম খেতে হয়েছে ঢাকা মেট্রোর বোলিং তোপে। তবে 42 রানে 5 উইকেট নিয়েও হার এড়াতে পারেনি নাইম শেখের ঢাকা। তানভীরের 8 এবং আনামুল হক আনামের অপরাজিত 14 রানে ভর করে ম্যাচ জেতে রংপুর। 12 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন চ্যাম্পিয়ন টিমের মুগ্ধ। ক্যাপ্টেন যেভাবে করতে বলছে বোলিং লাইন ঠিক করে এতটুকুই প্ল্যানিং ডল করছি আমরা। উইকেট ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, বাট বোলারদের জন্য খুব হেল্পফুল ছিল। ট্রফি হাতছাড়া করলেও আসরে দলের পারফরমেন্সে খুশি ঢাকার অধিনায়ক। টুর্নামেন্টের আগে ভালো প্রিপারেশন নিছি, সামনে বিপিএল আছে, তো চেষ্টা করছি যেসব জায়গাতে ইমপ্রুভ করার ওইসব জায়গাতে রাইট টাইমে রাইট ডেলিভার করার জন্য। দ্যাটস হোয়াই আই এম সাকসেস। অলরাউন্ডার পারফর্ম করে টুর্নামেন্ট সেরা রানার্স আপ টিমের আবু হায়দার রনি। একই দল ঢাকা মেট্রোর 316 রান করে টুর্নামেন্ট সেরা ব্যাটার নাইম শেখ। 19 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন চ্যাম্পিয়ন রংপুরের আলাউদ্দিন বাবু। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বৃহস্পতিবার ভোরে মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের জন্য জোর প্রস্তুতিতে ব্যস্ত দু দল। বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে ভোর 5:30টায়। 5 ম্যাচের 3টি শেষে সিরিজে আছে 1-1 সমতায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে সিরিজের বাকি 2টি ম্যাচে ফল হতে পারে নির্ধারক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে হোস্ট অস্ট্রেলিয়া দ্বিতীয় এবং ভারত আছে তৃতীয় স্থানে। ফাইনাল নিশ্চিত করতে ভারতকে সিরিজের বাকি 2 টেস্ট জিততে হবে। একটি জিতলেও সম্ভাবনা বেঁচে থাকবে তাদের। সিরিজের মাঝপথে অবসরে যাওয়া অফ স্পিনার অশ্বিনের বিকল্প হিসেবে ভারতীয় দলে যোগ দিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার তনুষ কাটিয়া। টেস্ট শুরু হওয়ার আগে বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে দু দল। অধিনায়ক রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ইনজুরি ভারতীয় দলকে চিন্তায় রেখেছে। অস্ট্রেলিয়ার দলের হয়ে অভিষেক হতে পারে তরুণ ওপেনার স্যাম কান্টাসের। গত 2 টেস্টে টানা সেঞ্চুরি করা অজি ব্যাটার ট্রাভিস হেডের ইনজুরি চিন্তা বাড়িয়েছে অস্ট্রেলিয়ার। চির প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী ব্রাজিলের লেডিস কাপ নামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে চরম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছে আর্জেন্টিনার রিভার প্লেটের নারী ফুটবল দল। ব্রাজিলীয় ক্লাব গ্রেমিওর সঙ্গে ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের অভিযোগে আটক হয়েছেন রিভার প্লেটের 4 আর্জেন্টিন ফুটবলার কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগ্রোস দিয়াজ। ম্যাচ 1-1 গোলে শেষ হলেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। একই ঘটনায় রিভার প্লেটে 6 ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ম্যাচ শেষে আটক হওয়া 4 নারী ফুটবলারকে রিপ্রেভেন্টিভ ডিটেনশনে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। তাদের ফুটবলারদের অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে রিভার প্লেট ক্লাব। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপদেষ্টা পরিষদে সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশে অব্যাহত সমর্থনের কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ। বন্দি বিনিময় চুক্তিতে পাঠানোর সময় উল্লেখ নেই মন্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে তথ্য চেয়ে দুদকের চিঠি। পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনঃতদন্ত শুরু। কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 17 বছর কারাভোগ। এবং দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা চায় না বলে বিশিষ্টজনদের দাবি। দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।